এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। 50টির মধ্যে 10টি পিয়ারের পাইলিং শেষ। ট্রেন চলবে 120 কিলোমিটার গতিতে, কমবে যাত্রী ভোগান্তি। সরবরাহ বাড়ায় দেশে কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম। সয়াবিন তেল লিটারে 2 টাকা আর চিনি কেজিতে কমেছে 5 টাকা। বেড়েছে ডালের দর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর দাপটে বাড়ছে সহিংসতা। প্রায় 1/4 আসনে বিদ্রোহীদের কাছে হারতে হয়েছে নৌকা প্রার্থীকে। এজন্য উপযুক্ত ব্যক্তিকে মনোনয়ন দিতে না পারা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতাকেই দায়ী করছেন বিশ্লেষকরা। যদিও প্রার্থী বাছাইয়ে কোনো দুর্বলতা হয়নি বলে দাবি আওয়ামী লীগের, তবে বিদ্রোহীদের আগামীতে কখনোই দলীয় গুরুত্বপূর্ণ পদ ও মনোনয়ন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী ফোরামের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় মাথাব্যথার কারণ বিদ্রোহীর প্রার্থী। দলের তরফ থেকে কঠোর বার্তায়ও থামছে না বিদ্রোহীদের রথ। বরং প্রথম 2 ধাপের ভোটে 1/4 ইউনিয়নই নৌকার হাতছাড়া হয় বিদ্রোহী প্রার্থীর জয়ের কারণে। এ পর্যন্ত 150 ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোট হয় 1055টিতে। এর মধ্যে 2.5 ইউনিয়নে জয় পান বিদ্রোহীরা। প্রথম ধাপে বিদ্রোহীদের জয়ের হার 23% হলেও দ্বিতীয় ধাপে 27% ছাড়ায়। আর তৃতীয় ধাপে বিদ্রোহীর প্রার্থীর সংখ্যা ছাড়িয়েছে আগের 2 ধাপকেও। এমপির সাথে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব, এমপির সাথে জেলার সভাপতি সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব। যারা এই কমিটির মধ্যে আছেন প্রত্যেকে নিজের নিজের একটা গ্রুপ আছে। সুতরাং আওয়ামী লীগ দল হিসাবে অনেক গ্রুপে বিভক্ত এবং কোনো গ্রুপকেই কেন্দ্রীয় পর্যায় থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা আওয়ামী লীগের জন্য বড় সমস্যা। তাদেরকে ভাবতে হবে কেন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা আর কোনো স্তরের নির্বাচনেই দলীয় প্রতীক ভবিষ্যতে পাবে না। তো এটি একটা রাজনৈতিক কর্মীর জীবনে বড় শাস্তি, এর চাইতে বড় শাস্তি হতে পারে না। এই শাস্তির বিধানটাই বলবৎ আছে, তাছাড়া গুরুত্বপূর্ণ পদে তারা থাকতে পারবে না। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য জানান, নির্বাচনের পর তৃণমূল সফরে যাবেন 8টি বিভাগীয় সাংগঠনিক টিমের নেতারা। সে সময় দ্বন্দ্ব সংঘাতে জড়িতদের বিষয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে ব্যবস্থা নেবে দল। যদিও আমাদের কাছে কাম্য না। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে পরে বেশ কিছু প্রাণহানি ঘটেছে, তবে সে দায় নির্বাচন কমিশনের নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সিইসি বলেন, সহিংসতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। গণমাধ্যমের খবর অনুযায়ী সারা দেশে নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এসব প্রাণহানি ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে। এর মাত্র কয়েকটি ঘটনা ভোট কেন্দ্রে বা ভোটের দিন ঘটেছে। কোনো ঘটনা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই ঘটেছে, আবার অনেকটা রাতের আধারে ঘটেছে। এসব হত্যার মোটিভ কী তা তদন্ত করে দেখার বিষয়। সারি সারি গাছে ঝুলছে রসের হাড়ি। ঠাকুরগাঁওয়ে খেজুরের গুড় তৈরি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। যমুনা নদীর ওপর দ্রুত গতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে দিন রাত দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে হচ্ছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের ডুয়েল গেজ ডাবল ট্রেকের কাজ। 50টির মধ্যে 10টি পিয়ারের পাইলিংয়ের কাজ শেষ। অমৃত সেনের ক্যামেরায় রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালুর মধ্য দিয়ে রাজধানী ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগ চালু হয়। তবে 2008 সালে বঙ্গবন্ধু সেতুতে ফাটল দেখা দেওয়ায় কমিয়ে দেওয়া হয় ট্রেনের গতি। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে পারাপার হয়। সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। আর এই সমস্যার সমাধানে সরকার যমুনা নদীর ওপর আলাদা একটি রেল সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে দেশের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু।
সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নদীর দুপ্রান্তে দুটি ভাগে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের অক্লান্ত পরিশ্রমে চলছে সেতুর নির্মাণ কাজ। বড় বড় ক্রেনের সাহায্যে সেতুর প্রথম পর্যায়ের পাইলিংয়ের কাজ চলছে এখন। 4.8 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটি নির্মিত হবে মোট 50টি পিলারের ওপর। ইতোমধ্যে 10টি পিলারের পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। জেলার ব্যবসায়ী নেতারা বলছেন, এই সেতুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও দ্রুত প্রসার ঘটবে। আমরা সিরাজগঞ্জের ব্যবসায়ীরা মনে করি যে অন্যান্য চট্টগ্রাম কিংবা চালনা বন্ধ যে সুবিধা নিতে পারছে, আমরা সিরাজগঞ্জের এই বঙ্গবন্ধু যমুনা সেতুর কাছে রেল সেতুর মধ্যে দিয়ে আমরা ব্যবসায়ীরা একটা সুন্দরভাবে আমরা একটা সুবিধা নিতে পারব। প্রকল্প পরিচালক জানালেন, এখন পর্যন্ত রেল সেতুর কাজের অগ্রগতি 34%। এটি চালু হলে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। এই সেতুটা আসলে আমাদের টার্গেট 2024 সালের অগাস্ট মাসের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে এবং এটা দ্রুত গতিতে কাজটি এগিয়ে চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন রেলমন্ত্রী। বর্তমানে যে অগ্রগতি, এটি আমাদের যে সময়, এটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা এগিয়ে যাচ্ছে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে রেল সেতু প্রকল্পটি বাস্তবায়ন করছে জাইকা। প্রমত্তা যমুনার বুকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের কাজ, যেটি বাস্তবায়ন হলে দেশের রেল খাতে বৈপ্লবিক গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। পর্যাপ্ত সরবরাহের পাশাপাশি শীত সামনে রেখে চাহিদা কমতে থাকায় দেশে ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। প্রতি লিটার ভোজ্য তেল 2 টাকা আর চিনি কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে। নিয়ন্ত্রণে আছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। তবে কিছুটা বেড়েছে সব ধরনের ডালের দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1.5 বছরের বেশি সময় ধরে দেশে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা চলছে। এর মধ্যে মনপ্রতি সব ধরনের তেলের দাম বেড়েছে 1.5 থেকে 2000 টাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার উদ্যোগতি অব্যাহত থাকলেও শুধুমাত্র চাহিদা কমায় এ সপ্তাহে ভোজ্য তেলের দাম কমতে শুরু করেছে। তবে তা বাড়ার তুলনায় একেবারে নগণ্য। বর্তমানে ভোজ্য তেলের বাজার গত সপ্তাহের তুলনায় বিবেচনা করলে প্রতি কেজিতে 1 টাকা থেকে 1.5 টাকা প্রতি মনে কমে আসছে। চিনির বাজারে ভোজ্য তেলের মতোই অবস্থা। শীতকালে চিনি দিয়ে তৈরি জুস, আইসক্রিমের মতো খাদ্যের পরিমাণ কমে যায়। সে সাথে সরকার 10% হারে শুল্ক হার কমানোর ফলে কমেছে এক সপ্তাহে কেজি প্রতি চিনির দাম অন্তত 5 টাকা। উইন্টারে অবশ্য জুস খাই না, কোল্ড ড্রিঙ্কসটা কম ইউজ হয়, আইসক্রিম কম খাওয়া হয়, সেটার জন্য একটু চিনির চাহিদাটা ওই পরিমাণ আগের মতো সেরকম নেই। সরবরাহ বাড়ায় কেজিতে রসুন কমেছে 5 টাকা এবং আদা 10 টাকা। তবে ভারত থেকে আমদানি কম হয় কেজিতে 2 টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা দরে। সরবরাহ একটু কম হচ্ছে, এটা আপনার ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে বেড়েছে সব ধরনের ডালের দাম। তেলেরটা আমরা প্রভাব পড়তেছে, এরপরে লেবার কস্ট, আবার কন্টেনার শর্ট, এই বন্ধের বিভিন্ন রকমের কারণেই বেড়ে যাচ্ছে। বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর হয়। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে সরবরাহের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের বুকিং রেটও ব্যাপক প্রভাব রাখে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। একটি জাহাজকে পর্যটক পরিবহনের পাশাপাশি চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। এদিকে জাহাজ চলাচল শুরুর খবরে ট্যুর অপারেটর ও পর্যটকরা ভিড় করছেন টিকিট কাউন্টারে। আগামী কয়েকদিনে আরও 5টি পর্যটকবাহী জাহাজ চলাচল করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর উত্তাল হওয়ার পাশাপাশি ঝড়ের আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে চলতি বছরের 31 মার্চ থেকে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। ওই সময় এই রুটে 7টি জাহাজ চলাচল করেছিল। এরই মধ্যে 26শে মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে সেন্ট মার্টিনে পর্যটক উঠানামার জেটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। প্রতি বছর অক্টোবর মাসে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়, কিন্তু এবার জেটি সংস্কারের কারণে তা দেরিতে শুরু হচ্ছে। প্রথম দিন হিসাবে মঙ্গলবার একটি পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে প্রশাসন। জাহাজ চলাচল শুরুর খবরে টিকিট কাউন্টারগুলোতে ভিড় করছে পর্যটকরা।
এখন আমরা খুবই হ্যাপি যে সেন্ট মার্টিন আমরা যেতে পারবো। আমরা ভাবছিলাম যেতেই পারবো না, জাস্ট ফাইনালি যেতে পারছি, মানে খুবই হ্যাপি এই ব্যাপারে আমরা। এদিকে করোনা পরিস্থিতি ও নানা সমস্যায় জাহাজ চলাচল বন্ধ থাকায় লোকসানে পড়তে হয় ট্যুর অপারেটরদের। প্রশাসন জাহাজ চলাচলের অনুমতি দেয়, তারাও দারুণ খুশি। শিপ চালু হচ্ছে, আশা করি আমাদের এই যে ক্ষতি হয়েছে সেটা উঠিয়ে আসবে বলে আমরা মনে করি। জাহাজ চলাচলের অনুমতির মাধ্যমে সবার মাঝে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে। জেলা প্রশাসন বলছে নিরাপত্তা নিশ্চিত করেই ধারাবাহিকভাবে সব জাহাজকে পর্যটক পরিবহনের অনুমতি দেওয়া হবে। যেটির উপরে কোনো ধরনের যানবাহন না তুলে ওখানে সিকিউরিটি সেফটি আগে নিশ্চিত করেই মূলত একটা করে ছাড়া হচ্ছে, এগুলি দেখবার জন্য, অবজারভেশন নেওয়ার জন্য। জাহাজ চলাচলের খবরে সেন্ট মার্টিন দ্বীপের 10,500 বাসিন্দার মুখে হাসি ফুটেছে। তারা আশা করছেন এবারের পর্যটন মৌসুমে চাঙ্গা থাকবে তাদের পর্যটন ব্যবসা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। হিলি স্থলবন্দর দিয়ে কমেছে ভারত থেকে পাথর আমদানি, ফলে দাম বেড়েছে টন প্রতি 150 থেকে 200 টাকা পর্যন্ত। আমদানিকারকরা বলছেন ভারতীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাথর আমদানি কমেছে, যার প্রভাব পড়েছে দামের ওপর। হিলি প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম শফিকের পাঠানো রিপোর্ট। মেট্রো রেল, পদ্মা সেতু থেকে শুরু করে দেশে চলমান মেগা প্রকল্পের পাশাপাশি রাস্তাঘাট, সেতু নির্মাণে ব্যবহৃত পাথরের একটি বিরাট অংশ আসে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে। কিন্তু হঠাৎ করেই কমতে শুরু করেছে ভারত থেকে পাথর আমদানি। কয়েক সপ্তাহ আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন 100 ট্রাকের ওপরে পাথর আমদানি হতো, এখন তা দাঁড়িয়েছে অর্ধেকে। আমদানি কমে যাওয়ায় এদিকে বেড়েছে পাথরের দাম। আমদানিকারকদের অভিযোগ, দেশে পাথরের চাহিদা বেড়ে যাওয়ায় সংকটের অজুহাত দেখিয়ে ভারতীয় ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণ করছে। হেলিপোর্টে প্রতিদিন 200 থেকে 250 গাড়ি পাথরের চাহিদা। ইন্ডিয়া সিন্ডিকেট হওয়ার কারণে পাথর এখন খুব কম আসতেছে, গাড়ি ভাড়াও বেশি, এদিক দিয়ে মালের দামও বেশি হয়ে গেছে, ওই জন্য আমরা কিনতে পারতেছি না, ঠিকমতো পাঠাতে পারতেছি না। এদিকে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাথর সরবরাহকারীরা। সবচেয়ে বেশি ব্যবহৃত 5-8 গ্রুপের পাথর এখন বিক্রি হচ্ছে প্রতি টন 3,800 টাকায় এবং হাফ ইঞ্চি সাইজের পাথর বিক্রি হচ্ছে 3,250 টাকায়। হিলিতে পাথর দেখতে আসছিলাম, পছন্দ হয় নাই, তার লেগে নেই। আগে এখানে প্রচুর পাথর ইনপুট হচ্ছিল, বর্তমানে এটা এখন ফাঁকা দেখা যাচ্ছে, ইনপুট কমে গেছে। চাহিদা অনুযায়ী আমরা পাথরটা ইন্ডিয়া থেকে পাচ্ছি না। চলতি মাসের 14 তারিখ পর্যন্ত এই বন্দর দিয়ে 46,381 মেট্রিক টন পাথর আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। বাংলাদেশ ও ভারতের দুদেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে সাইকেল র্যালি হয়েছে। সেনাবাহিনীর 20 সদস্যের দলে নেতৃত্ব দেন মেজর মাহমুদ ও ভারতীয় 20 সদস্যের দলে নেতৃত্ব দেন কর্নেল মোহিত সিং। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। সোমবার সকালে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে সূচনা হয় ভারত বাংলাদেশ ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের। জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে উপভোগ্য। পরে 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সাইকেল র্যালির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, মনোজ্ঞ এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক। 1971 সালে দুদেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা এই বন্ধুত্বের সম্পর্ককে আরও জোরালো করেছে। আর ফ্ল্যাগ ইন অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক দৃঢ়তা লাভ করেছে। চতুর্থবারের মতো আয়োজিত এ র্যালিতে বাংলাদেশ সেনাবাহিনীর 20 সদস্যের দলে নেতৃত্ব দিচ্ছেন মেজর মাহমুদ ও ভারতীয় 20 সদস্যের দলে নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহিত সিং। যৌথ এ উদ্যোগ আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে সহায়তা করবে। টিমটি ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করবে। আগামী 19 নভেম্বর দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে দলটি। এরপর কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী হয়ে কলকাতায় গিয়ে ফ্ল্যাগিং অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটবে এ আয়োজনের। সময় সংবাদ, যশোর। শীতের শুরুতেই ঠাকুরগাঁওয়ে খেজুর বাগান থেকে রস সংগ্রহ করে তৈরি হচ্ছে গুড়। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কর্মসংস্থান হয়েছে অনেকের। জিয়াউর রহমান বকুলের তথ্য, সুমন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুয়াশা ঢাকা ভোর থেকে রস সংগ্রহে গাছিরা ছোটেন এসব খেজুর বাগানে।
সারি সারি গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে সারা রাত ধরে জমা ফোঁটা ফোঁটা রস সংগ্রহ করেন তারা। এরপর হাঁড়িগুলো নিয়ে ছোটেন চুলার কাছে, ছাঁকনিতে ছেঁকে ঢালেন বড় বড় টিনের পাত্রে। এরপর কয়েক ঘন্টা জ্বালিয়ে তৈরি করা হয় গুড়। ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন বোচাপুকুর গ্রামে শীত মৌসুমে সুগার মিলের খেজুর বাগান বাৎসরিক চুক্তিতে গুড় তৈরি শুরু করেন রাজশাহী জেলার গাছিরা। আর গুড় তৈরিতে এখন নিয়মিত কাজ করছেন 10 থেকে 15 জন শ্রমিক। জ্বালানি করার পর যে গুড়টা হয় সেটাই আমরা বাজারে যাচাই করি এবং এখান থেকে বিক্রি করি। এবং এই গুড়ের খুব চাহিদা। শীতের 4 মাস আমরা এই কর্মের উপর থাকি। আমরা এই কর্ম করে অনেকগুলি টাকা আয় করে তারপরে দেশে ফিরে যাব। প্রতিদিন 100 কেজির বেশি গুড় উৎপাদন করেন তারা। তবে শীত যত বাড়বে তত বেশি গুড় উৎপাদনের আশা গাছিদের। তাদের উৎপাদিত গুড় স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে দেশের অন্যান্য জেলায়। যেহেতু একটা ঐতিহ্য আমাদের, তো এখানে এসে দেখতেছি যে এখানে গুড়ও বানাচ্ছে সেই রস দিয়ে। গুড়টা থেকে অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে। কোনো ভেজাল নাই, নির্ভেজাল, খুব ভালো ঘ্রাণ গুড়ের। এই গুড় দিয়ে অনেক পিঠা পুলি বানায়। ঠাকুরগাঁও শহরেও বেশি, আমরা অনলাইনেও বেশি। গুড় নিয়ে যাই 180 টাকা কেজি, বাজারে বিক্রি করি 200 টাকা, 220 টাকা। 40,000 টাকায় 6 শতাধিক গাছ লিজ নিয়ে শীত মৌসুমের 4 মাস গুড় উৎপাদন করে বাড়তি 2 লাখ টাকা আয় করার আশা গাছিদের। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়।